ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতায় বসার পরই সব থেকে প্রথম কেন হঠাৎ করে ভারতে আসার সিদ্ধান্ত নিলেন? তিনি তার প্রেসিডেন্টের গদিতে বসার পরে এত দেশ থাকতে তার প্রথম বিদেশ সফর করবেন ঠিক করলেন ভারতবর্ষে। এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয়, কারণ বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ, এইসব এত জায়গায় এত যুদ্ধ চলছে, সেই সব কোনো দেশে ডোনাল্ড ট্রাম্প যাবেন বলে ঠিক করলেন না। তিনি সবার আগে ঠিক করলেন ভারতবর্ষে আসবেন। ভারতবর্ষে আসার আসল কারণ এবং আসল ছক কি সেটা বোঝানোর জন্য আজকে আমি হাজির পিনাকি বিদেশ বার্তা টিভি মিডিয়ায়। আর এই বিদেশ বার্তা টিভি মিডিয়া এই প্রতিবেদনের বিস্তারিত আলোচনা করার আগে আরো একটা কথা বলে দিই। আমরা এই বিদেশ বার্তা টিভি মিডিয়ায় একটা ফোরাম স্টার্ট করছি, যেখানে আমরা মেম্বারশিপ চালু করছি, যে মেম্বারশিপের মাধ্যমে দুই দেশের, ভারত বাংলাদেশের দুই দেশের বাঙালিরা যোগদান করতে পারবে এবং তারা দেখাতে পারবে আদতে ভারত বাংলাদেশের সুস্থ বাঙালিরা দুটো দেশ যাতে সৌহার্দ্যপূর্ণ শান্তিতে থাকতে পারে তাই চায়। এই দুটো দেশের মধ্যে হানাহানি, হিংসা, শত্রুতা চায় না। কিছু মৌলবাদী সংগঠনের জন্য এই দুটো দেশের মধ্যে এখন যে তিক্ত সম্পর্ক চলছে এবং দুটো দেশের মিডিয়া অনেক সংখ্যে দেখাচ্ছে দুটো দেশের শত্রু, সেটা যে একদম নয়। আসল সাধারণ মানুষরা কি চায়? আসল সাধারণ মানুষরা দুটো দেশকে একসাথে একসঙ্গে নিয়ে চলতে চায়। তার জন্য আমাদের এই মেম্বারশিপ ফোরাম তৈরি করার। আপনারা আমার চ্যানেলের এই মেম্বারশিপে গিয়ে দেখতে পারেন আলাদা আলাদা ব্যাচ দেওয়া, আপনারা সেই ব্যাচ কালেক্ট করতে পারেন। তো এবার আমার মেন প্রতিবেদন আসা যাক। ট্রাম্পের এই যে ভারত সফরে, এই ভারত সফরের পেছনে একটা মাস্টার স্ট্রোক আছে। সেই মাস্টার স্ট্রোকটা সাধারণ মানুষ অনেক সময় ধরতে পারছে না। আসলে কিছুদিন আগে যখন ট্রাম্পের শপথ ছিল, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যায়নি বলে নিন্দুকেরা বলা শুরু করেছিল, এ বাবা, নরেন্দ্র মোদী ট্রাম্পের এত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু নরেন্দ্র মোদীকেই ট্রাম্প ডাকলো না। এই যে এই তাচ্ছিল্য করছিল, এই যে তাচ্ছিল্য করার সময় তারা অনেকাংশে জানতো না এর পেছনে ট্রাম্প আর মোদির একটা মাস্টার প্ল্যান আছে। মোদি যদি সেই সময় ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেত, তাহলে তো তাদের দুজনের দেখাই হয়ে যেত, সাক্ষাৎ হয়ে যেত এবং পৃথিবীর সামনে বলা হতো যে তাদের মধ্যে বৈঠকও হয়ে গেছে। কিন্তু তারপরে যে ট্রাম্প ভারতে আসতো, যেটা মেন কারণ ছিল, সেটা তো হওয়া সম্ভব থাকতো না। আর সেটা হলে সবার সামনে এটা নিয়ে আলাদা একটা প্রশ্ন উঠতো যে কেন ট্রাম্প আসছে। এই জন্য ওই প্রশ্নটা এড়ানোর জন্য মোদি ওখানে গেলেন না এবং এস জয়শঙ্করকে পাঠালেন। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর গেলেন, কারণ মোদি ওই বিদেশ সফরটা, আমেরিকার প্রেসিডেন্টের শপথের গ্রহণের সফরটা এড়িয়ে যেতে চাইলেন, যাতে তিনি দেখাতে পারেন তার সাথে বৈঠক, এমনি সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করতেই ট্রাম্প এই দেশে আসছেন। কিন্তু এ দেশে আসার আসল ছকটা হচ্ছে অন্য। এ দেশে আসার আসল ছক হচ্ছে, এ দেশে মোদি শেখ হাসিনাকে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার মেন কারণ, ট্রাম্প ক্ষমতায় এলেই ট্রাম্পকে এই দেশে নিয়ে এসে ভারতবর্ষে বসে মোদির উপস্থিতিতে আগামী এপ্রিলে ট্রাম্প ভারত সফরে যখন আসবে, মোদির উপস্থিতিতে শেখ হাসিনা, ট্রাম্প এবং মোদি বৈঠক হবে এবং সেখানে ঠিক হবে, সেখানে একটা রূপরেখা তৈরি করা হবে কি করে এই বাংলাদেশের যে এখন অন্তর্বর্তী সরকার চলছে, যেটা অসাংবিধানিক এবং যে সরকারের কোনো ভিত্তি নেই, সেই সরকার বাংলাদেশকে কিভাবে মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছে, তার থেকে বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করা এবং শেখ হাসিনা একটা সুন্দর গণতন্ত্র যাতে বাংলাদেশে তৈরি করতে পারে। তাই জন্যে ট্রাম্প এসে হাসিনার সাথে বৈঠক করবেন এবং মোদির সব প্ল্যান কি সেগুলো শুনে নিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। মোদি অলরেডি যেটা প্ল্যান করেছে, যে তিনি জানেন যে বাংলাদেশে এখনো হাসিনার প্রতি সমর্থন কতটা, হাসিনার কর্তৃত্ব কতটা। আদতে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছেন হাসিনা সরকারই অনেক ভালো ছিল এবং হাসিনা সরকারের সময় একটা সুষ্ঠু বাংলাদেশ এগোচ্ছিল এবং তারা এখন বুঝতে পারছে এই অন্তর্বর্তী সরকার যে ফন্দি করে এসে মানুষকে যে ঘোল খাইয়েছিল, সেগুলো কত অংশে ভুয়ো। তারা আসলে বাংলাদেশটা মৌলবাদীদের হাতে ক্যাপচার করে নিতে চাইছে এবং তারা জঙ্গি কার্যকলাপে বাংলাদেশকে ভরিয়ে দিতে চাইছে এবং এই জন্য তারা পাকিস্তানের সাথে সখ্যতা বাড়াচ্ছে। ট্রাম্প একটা জিনিস খুব ভালোভাবে জানে যে হাসিনার কন্ট্রোলে বা হাসিনার সমর্থনে এখনো বাংলাদেশের আর্মি আছে। বাংলাদেশের আর্মি হাসিনার কতটা সমর্থন করে বা হাসিনার পন্থী, সেটা বোঝা যায় এখনো আজকের ডেটেও সেনাবাহিনী আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতাদের, আমলাদের প্রোটেক্ট করছে। তার নমুনা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর আবাসন থেকে আওয়ামী লীগের উচ্চ পদস্থ কর্মকর্তা আমলাদের পাওয়া গেছে যে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। সেনাবাহিনী জানে যে এখনের অন্তর্বর্তী সরকার, যাদের কোনো ঠিকঠাক সিস্টেম নেই দেশ চালানোর, তারা বেশি দিন এই সরকারে থাকতে পারবেন না, আর তারা বেশি দিন বাংলাদেশের ক্ষমতায়ও থাকতে পারবেন না। আওয়ামী লীগের আশা নিশ্চিত। তাই জন্য আওয়ামী লীগকে সেনাবাহিনী পূর্ণ সমর্থন করছেন এবং রাষ্ট্রপতির বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাষণ আচরণেও বোঝা যায় যে রাষ্ট্রপতি আদতে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী মানেন, এই সরকারকে তিনি ন্যায্য হিসেবে মানেনই না, যেটা অন্তর্বর্তী সরকার। কারণ
বাংলাদেশের রাষ্ট্রপতি একসময় বলেছিলেন যে তিনি কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র পাননি, তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র নেই। তার মানে তার বক্তব্যে বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেনি। তাই বর্তমান সরকার যে একটা অন্যায্য সরকার, বর্তমান সরকার যে অসাংবিধানিক সরকার, সেটা তিনি প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিয়েছেন। তাই ট্রাম্প চাইছেন যে তার শপথ গ্রহণের পরে যে ইউনূস যে ভয়ে দেশ ছেড়ে পালালো, লোকে বলছে ইউনূস সুইজারল্যান্ডে গেছে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে, কিন্তু আদতে তার বাহানায়, ওই কনফারেন্সের বাহানায় সে সুইজারল্যান্ড মারফত সে ফ্রান্সে চলে যাবে। সে ফ্রান্সে গিয়ে পাকাপাকি তার যে বাসস্থান সেখানেই থাকবে। সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এটা বাংলাদেশের মানুষ জেনে নিন, মন থেকে মানতে না চাইলেও এটাই সত্যি। তার কারণ ট্রাম্প ক্ষমতায় বসার পরেই এই যে তিনি ভারতবর্ষে আসবেন এপ্রিলে, তার আগেই একটা বড় দাঁও খেলে দিয়েছেন, একটা গুটি তিনি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। তিনি এই সরকারে আসার পরে আমেরিকার তিনি একটা কমিশন বসিয়েছেন। তিনি অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে ক্লিনটন ফাউন্ডেশন, হিলারি ক্লিনটন তার নামে যে ক্লিনটন ফাউন্ডেশনের আর্থিক তছরূপ, আর্থিক নয় ছয়, এই বিষয়ে তিনি একটি তদন্ত কমিশন বসাচ্ছেন। সেখানে তিনি তদন্ত করে দেখবেন এই সংস্থা ক্লিনটন ফাউন্ডেশনের কি করে এত আর্থিক তছরূপ হলো, কি করে এত কারচুপি হলো। সেখানের আরো একটা মেন কারণ এই তদন্ত কমিশন বসানোর, সেই ফাউন্ডেশনে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে অনেক কালো টাকা সেই ফান্ডে জমা করেছিলেন, সেই তহবিলে জমা করেছিলেন। তাই এই তদন্ত কমিশন বসলে সেই তদন্ত কমিশনের হাত ইউনূস অবধি চলে যাবে এবং ইউনূসের কান টানা হবে আজ নয় কাল, সেটা ইউনূস ভালোভাবেই জানেন। এবং সেই ভয়ে যখন তিনি দেশ ছেড়েছেন, সেই সুযোগে ট্রাম্প ভারতে এসে হাসিনার সাথে বৈঠক করতে চাইছেন মোদির উপস্থিতিতে, যাতে হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসানো যায়। কারণ তিনি আরো কয়েকটা বিষয় জানেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইউনূস যে পরিমাণে অস্ত্রশস্ত্র কিনছে, সেই অস্ত্রশস্ত্র কেনার জন্য তিনি অনেক অংশে বিশ্ব ব্যাংকের থেকে, বিদেশি বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার থেকে বহু অংশে টাকা ধার নিচ্ছেন এবং সেগুলো নিচ্ছেন চড়া সুদে, এবং সেই ঋণের ভার বইতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। একটা হিসাব বলছে বিগত 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের খাতে, বাংলাদেশের পরিকাঠামো ভালো করার জন্য যে ধার নিয়েছিলেন বিশ্ব ব্যাংক থেকে, তার পরিমাণ ছিল 3.7 বিলিয়ন মার্কিন ডলার, এবং এটা তিনি নিয়েছেন 15 বছরে এই মেয়াদকালে বাংলাদেশের উন্নতির জন্য। আর ইউনূস এই 5-6 মাস ক্ষমতায় এসেই তিনি বাইরে থেকে, বিদেশি ব্যাংক থেকে ধার নিয়েছেন 4.1 মার্কিন বিলিয়ন ডলার, এবং তিনি এই ধারটা নিয়েছেন অস্ত্র শস্ত্র কেনার জন্য, এবং এত অল্প মেয়াদে এত টাকা ধারের জন্য তাকে চড়া সুদ দিতে হচ্ছে, এবং এই চড়া সুদের ঋণের বোঝা নামছে বাংলাদেশের সাধারণ মানুষের কাঁধে। এবং এই জন্য বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার চোখে পড়ার মতো, অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, সেখানে টাকা পয়সার যে মুদ্রাস্ফীতি, তার মানে হ্রাস ঘটছে, এটা খুব চোখের সামনে দেখা যাচ্ছে। এবং এই জন্য প্রতি ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপছে। ইউনূস সেই ট্যাক্সের পরিমাণ বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছে সব জিনিসের উপর, খাদ্য মূল্যের উপর বিভৎস পরিমাণে ট্যাক্স ভ্যাট চাপিয়েছেন, যাতে সেই জন্য বিভিন্ন রকম খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া যাচ্ছে, মানুষ সেগুলো কিনতে পারছে না, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদায় টান পড়ছে। এবং এইগুলো বাংলাদেশের বর্তমান মানুষের চোখ খুলে দিচ্ছে, এবং তারা বুঝতে পারছেন ইউনূস কি করে বাংলাদেশকে লুটছে, এবং তারা আস্তে আস্তে এর জন্য প্রতিবাদ করা শুরু করছেন। যে মানুষ বলেছিলেন শেখ হাসিনার থেকে মুক্তি চাই, তারাই এখন বলছেন শেখ হাসিনার সরকারই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো নেত্রী ছিলেন। এবং এই জন্য বাংলাদেশের মানুষের মধ্যে এই যে বিক্ষোভ দানা বাজছে, সেটাই আস্তে আস্তে একটা পঞ্জীভূত হয়ে একটা লাভার আকার ধারণ করবে। তার নমুনা পাওয়া যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, সরকারি দপ্তরে, বেসরকারি মলে, সব জায়গায় রাস্তাঘাটে জয় বাংলা স্লোগান দেখা যাচ্ছে, ডিজিটাল বোর্ডের জয় বাংলা স্লোগান দেখা যাচ্ছে, রাস্তার দেওয়ালে জয় বাংলা স্লোগান দেখা যাচ্ছে, মুজিবের পতাকা নিয়ে মিছিল করতে দেখা যাচ্ছে। এইগুলোই আভাস ইউনূস আর এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষেপতে শুরু করেছে, এবং এটারই সুযোগ কাজে লাগাতে চাইছে ট্রাম্প সেখানকার মানুষের চোখ খুলতে চাইছে, এবং সেখানকার মানুষের সমর্থন নিয়ে, তাদের আন্দোলন বিক্ষোভকে নিয়ে সাথে নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে বিলীন করে দিতে চাইছে বাংলাদেশের ক্ষমতার গদি থেকে। এবং তিনি চাইছে বাংলাদেশের যে এই অন্তর্বর্তী সরকার বসছে তাকে বেআইনি ঘোষণা করার, কারণ তারা কোনো ভোটে জিতে আসেনি, এবং এই অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর। এবং এক্ষেত্রে আরো কয়েকটা জিনিস কাজ করছে, যে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে সেনা প্রধান ছিল ওয়াকারুর রহমান, তার জায়গায় এই ওয়াকারুর জামানকে সরিয়ে এই ওয়াকারুর জামানের জায়গায়
হঠাৎ করে এই অন্তর্বর্তী সরকার, বেসিক্যালি বলতে পারা যায় এই মৌলবাদীরা হঠাৎ করে ফৈজুর রহমানকে এই ক্ষমতায় বসাতে চাইছে। কারণ ফৈজুর রহমান হচ্ছে আইএসআই পন্থী, পাকিস্তানে আইএসআই এর সাথে তার খুব অতপ্রত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং এই ফৈজুর রহমানের মাধ্যমে এই পাকিস্তানের আইএসআই এর সঙ্গে এই অন্তর্বর্তী সরকার একটা ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে। তার নমুনা পাওয়া যায় যে এই ফৈজুর রহমান পাকিস্তানে গিয়ে আইএসআই প্রধানের সাথে গিয়ে মিটিং করে এসছেন, এবং সেটারও বিভিন্ন রকম এভিডেন্স পাওয়া গেছে। মেইনলি এই যে এই বৈঠকটা তারা করেছেন, আইএসআই চাইছে বাংলাদেশের বুকে জাল নোট, মাদক, অস্ত্রশস্ত্র, নাশকতা, জঙ্গি বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষে ঢোকাতে। এটা আইএসআই এর প্রধান উদ্দেশ্য, যেটা এই ফৈজুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার কাজে লাগাচ্ছে। এছাড়াও আরো একটা জিনিস আপনাদের জানতে হবে যে অলরেডি বাংলাদেশে 5জন আইএসআই প্রধান এসছেন এর মধ্যে, এবং তারা এসে বাংলাদেশে মিটিং করছেন, বৈঠক করছেন। তাদের বৈঠকের মেন হচ্ছে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশে যেখানে অস্ত্রশস্ত্র তৈরি হয়, সেগুলো পাকিস্তানের হাতে নিয়ে নেওয়া। অলরেডি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার তার এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, এবং তার মধ্যেই গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়েছে। পাকিস্তানের হাতে যে শাহিন 2 নামে যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, এই ব্যালিস্টিক মিসাইল এটাই বাংলাদেশ ইউজ করবে নাম পরিবর্তন করে। তারা নাম দেবে বিজয় 24, আর সেটাই গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করবে। এই আইএসআই এর সাথে বাংলাদেশের এই একটা চুক্তি হচ্ছে, এবং এইগুলো আরো ট্রাম্পের চক্ষুশূল করে দিচ্ছে বাংলাদেশকে। কারণ এই খবরগুলো বাংলাদেশ আর পাকিস্তান গোপন করার চেষ্টা করলো, ট্রাম্পের গোয়েন্দা সংস্থার হাতে এটা উঠে গেছে, ট্রাম্পের গোয়েন্দা সংস্থা জানতে পেরে গেছে, আর ট্রাম্পের গোয়েন্দা সংস্থার রিপোর্টে এই খবর উঠে যাওয়ার পরে তা ট্রাম্পের কানে পৌঁছে গেছে, এবং ট্রাম্প ঠিক করেছেন বাংলাদেশ যদি এরকম ভাবে চুপি সারে সবাইয়ের নজরের আড়ালে এই অস্ত্র চুক্তিতে সাইন করে, তাহলে বাংলাদেশকে খুব কড়া মাসুল ভুগতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যে পরমাণু অস্ত্র গবেষণা এবং পরমাণু অস্ত্র ব্যবহার করার উপযুক্ত দেশ না, এবং তাকে কোনো পারমিশন দেওয়া হয়নি। কারণ হচ্ছে যে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম নামে, এমসিটিআর নামে, এই 35টি দায়িত্বশীল রাষ্ট্র মিলে এমসিটিআর তৈরি হয়েছে। তার মধ্যে ভারত একটা অন্যতম দেশ। কোন দেশ এরা মিসাইল গবেষণা করতে পারবে, মিসাইল ব্যবহার করতে পারবে, তারা সেটা ঠিক করে, এবং তাদের অগোচরে যদি কোনো দেশ সেটা ব্যবহার করে, তাহলে তাকে ভুগতে হয় একটা কঠিন শাস্তির সামনে। যেমন হচ্ছে যেটা বললাম আপনাকে, শাহিন 2, যেটা বিজয় 24 নামে কনভার্ট করছে বাংলাদেশ, এই মিসাইলটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক, এবং এই মিসাইল নিউক্লিয়ার ওভারহেড ক্যারি করতে পারে। এইটা হচ্ছে বাংলাদেশের জন্য আরো ক্ষতিকারক হবে। নিউক্লিয়ার সংক্রান্ত কিছু যদি চুপিসারে কোনো দেশ গবেষণা করে বা ব্যবহার করার চেষ্টা করে, তার উপরে একটা কঠোর শাস্তি নেমে আসে। তার উদাহরণ এর আগে ইরাকে পাওয়া গেছিল। ইরাকে সাদ্দাম হোসেনের সময় যখন তারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করেছিল, ইরাককে শেষ করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল আমেরিকা। এছাড়াও নর্থ কোরিয়া কিম জং যখন এরম পরমাণু বোমা বিভিন্ন গবেষণা করতে যায় বা তৈরি করতে যায়, কিম জং কে ওই কারণে ব্যান করেছে বিশ্বের সবকটা দেশ, এবং এই তার সামরিক শক্তিকেও ব্যান করেছে। এবং এই ব্যান করার মাধ্যমে অনেকগুলো ক্ষতি হয়। সেই ক্ষতিগুলো হচ্ছে সেই দেশের সামরিক শক্তিকে বাকি দেশ ন্যায্য বলে ঘোষণা করে না, এবং সেই দেশকে গ্রে লিস্টের আওতায় আনা হয়। গ্রে লিস্ট, যেমন পাকিস্তান গ্রে লিস্টের আওতায় এই জঙ্গি কার্যকলাপের জন্য ছিল, বাইডেনের হস্তক্ষেপে সেখান থেকে ফিরে এসেছিল। আবার ট্রাম্প ক্ষমতায় আসার পরে পাকিস্তানকে গ্রে লিস্ট করবে, সঙ্গে বাংলাদেশকে হয়তো গ্রে লিস্ট করার দিকে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এই গ্রে লিস্ট করলে যেটা অসুবিধা সেই দেশ বিভিন্ন অর্থনৈতিক সাহায্য থেকে বঞ্চিত হয়। বিশ্ব ব্যাংক বা বাইরের বিভিন্ন দেশ তাকে আর অর্থনৈতিক সাহায্য করে না, তাকে সামরিক সাহায্য করে না, তাকে বিভিন্ন রকম সাহায্য থেকে বঞ্চিত করে। বাংলাদেশের সঙ্গে এই জন্য বিভিন্ন সাহায্য আমেরিকা অলরেডি কাট করা শুরু করেছে। যেমন ট্রাম্প এসে ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ আমেরিকার এই যাতায়াত তিনি বন্ধ করে দেবেন, এবং অলরেডি তিনি বন্ধ করে দিয়েছেন। আমেরিকার কোনো নাগরিক এখন বাংলাদেশে আসতে পারবে না, এবং বাংলাদেশের নাগরিকরা খুব সহজে আমেরিকায় যেতে পারবে না, কারণ বাংলাদেশ জঙ্গি কার্যকলাপ চালানো হচ্ছে বলে এই পন্থা। বাংলাদেশের সাথে ব্যবসাও ট্রাম্প বন্ধ করে দেবেন হয়তো, আর এবং যদি ব্যবসা চালান, চড়া শুল্ক নেবেন বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশের থেকে চড়া শুল্ক নেবে বলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যেও অনেক ক্ষতি হবে। এবং যদি সামরিক সম্পর্ক বাংলাদেশের সাথে আমেরিকা ছিন্ন করে নেয়, সেটা যে বাংলাদেশের কাছে কত ভয়ানক, কারণ বাংলাদেশের সামরিক শক্তি এমন কিছু না। এবার
উল্টা ট্রাম্প ঠিক করছেন, ট্রাম্প যখন এই ভারত সফরে আসবেন মোদি হাসিনার সাথে বৈঠক করতে, সেখানে তিনি আরো একটা জিনিস মোদিকে তার আগে বলে দিয়েছেন, ট্রাম্প চান আমেরিকা ভারত একসাথে যৌথ একটা সামরিক অভিযান চালাক, সামরিক মহড়ার প্রস্তুতি নিক। এর থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশকে দেখানোর জন্য ভারত আমেরিকা কতটা কাছাকাছি আসছে এবং ট্রাম্প ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের এই অরাজকতা কাটাতে কতটা বদ্ধপরিকর। এই জন্যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সাথে হাত মেলানোর জন্য বাংলাদেশকে কতটা নাস্তানাবুদ হতে হয়। এবার আমেরিকা ভারতের সঙ্গে হয়ে বাংলাদেশের আর পাকিস্তানের এগেনস্টে কি কি স্টেপ নেয় এটাই দেখার। ট্রাম্পের আগামী এপ্রিলে ভারত সফরে অনেক কিছু নতুন কৌশল তৈরি হবে, যেটা আগামী দিনে ভারত পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের জন্য খুব তাৎপর্যপূর্ণ। এবং সেই দিকে আপনারা নজর রাখুন। আমেরিকার ট্রাম্পের মোদির সাথে বৈঠক আগামী এপ্রিলে এবং তারপরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। শেখ হাসিনার ফেরা হয়তো অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ক্ষমতার গদিতে। তাই যাওয়ার আগে একটাই কথা, বাংলাদেশ ভারতবর্ষের সকল মানুষ, সব বাঙালিরা আদতে যারা সভ্য শিক্ষিত, তারা হয়তো চান দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকুক, দুটো দেশ একসাথেই প্রতিবেশী হিসাবে চলুক এবং দুটো দেশ এতদিন ধরে যেমন ভাবে চলে এসেছিল মানে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাক। এবং এই গুণই উচিত, কারণ এই গুণ হলে দুটো দেশের জন্যই মঙ্গল, দুটো দেশের অর্থনৈতিক জঙ্গের মঙ্গল, দুটো দেশের ব্যবসা বাণিজ্যের জন্য মঙ্গল, দুটো দেশের সামরিক শক্তির জন্য মঙ্গল, দুটো দেশের সার্বভৌমত্বের জন্য মঙ্গল। তাই আপনারা যারা এই কথা বলতে চান যে না আদতে যে বাংলাদেশে বর্তমানে যা চলছে সেইগুলো বাংলাদেশে ঠিক চলছে না, বাংলাদেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বলতে চান বাংলাদেশ এই পথে এগোক আমরা চাই না, বাংলাদেশ এই মৌলবাদের পথে এগোক আমরা চাই না, বাংলাদেশ এই হানাহানি শত্রুতা করুক আমরা চাই না, বাংলাদেশের ভারতের সাথে কোনো শত্রুতা নেই, বাংলাদেশের যেসব মানুষ এই কথা বলতে চান তারা আমাদের এই মেম্বারশিপ ফোরামে জয়েন করুন। ওখানে আপনারা জয়েন করার সময় দেখতে পাবেন বিভিন্ন রকম ব্যাচ তৈরি করা আছে। সেই ব্যাচগুলোর নামগুলো হচ্ছে, আপনাকে বলে দিচ্ছি, নিউ মেম্বার যারা তাদের ব্যাচের নাম হবে ভারত বাংলাদেশ, যারা ফার্স্ট মান্থ যারা আপনারা এই ব্যাচটাকে রিনিউ করবেন তাদের ব্যাচের নাম হবে ভারত বাংলাদেশ সম্পর্ক, সেকেন্ড মান্থ যারা রিনিউ করবেন তাদের নাম হবে ভারত বাংলাদেশ বন্ধুত্ব, 6 মান্থসে যারা রিনিউ করবে তাদের নাম হবে ভারত বাংলাদেশ আত্মীয়তা, তারপরে হচ্ছে আপনার 12 মান্থসে যারা রিনিউ করবে তাদের ব্যাচের নাম হবে হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী। এই সব কটা ওখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এইগুলোর মাধ্যমে আমরা একটা ফোরাম তৈরি করতে চাইছি যেখানে আমাদের দেশের ভারতবর্ষের সরকারকে এবং বাংলাদেশের সরকারকে বোঝানোর যে আদতে ভারত বাংলাদেশের সাধারণ মানুষ কি চায়, ভারত বাংলাদেশের সাধারণ বাঙালিরা হয়তো চায় দুটো দেশের ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক থাকুক, কারণ দুটো দেশের সম্পর্ক খারাপ হলে দুপারের বাঙালিদেরই অনেক ক্ষতি। দুপারের বাঙালিদের সম্পর্ক এতটাই নিবিড় যে এই দুটো দেশের সম্পর্ক খারাপ হয়ে গেলে অনেক অংশে তাদের জীবন জীবিকা, বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে দু দেশের বিভিন্ন আত্মীয়তার সম্পর্কে অনেক ক্ষতি হবে। তো সেইটা সেই ফোরাম তৈরি করে সেই আওয়াজ আমরা সরকারের কানে পৌঁছানোর জন্য এই ফোরাম তৈরি করেছি। সেই ফোরামে একবার নজর দেবেন, সেই ফোরামে জয়েন করবেন এবং আমরা এতটা শক্তি বাড়াবো এই ফোরামের সংখ্যা বৃদ্ধি করে যে আমাদের কথা সরকারের কানে পৌঁছবে এবং সরকারের কানে পৌঁছে আমরা আদতে বলতে চাইবো বর্তমানে মানুষ চায় কি, বর্তমান পরিস্থিতি কি, এই মৌলবাদীরা, এই বিচ্ছিন্নবাদীরা যা বলছে সেগুলো আসল না, বা এই ভুয়ো মিডিয়া, পেড মিডিয়ারা যা বলছে সেইগুলো আসল না, আদতে মানুষ যেটা বলছে সেটা আসল, সেটাই সরকারকে মানতে হবে, সেটাই সরকারের কানে পৌঁছে দিতে হবে। তো আজকের মতো আমি গেলাম, বিদায় নিলাম এই বিদেশ বার্তা টিভি মিডিয়া থেকে। পরের পর্বে দেখা হচ্ছে, সেই পর্বে আবারও ভারত বাংলাদেশের এই ট্রাম্পের আসার ফলে কি কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, কি কি নতুন কৌশল তৈরি হচ্ছে, কি কি নতুন পরিবর্তন তৈরি হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের মতো চলি, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।